আর আজকে ফেয়ার খাতা দেবো বলেছি তাই না? যারা ফেয়ার খাতা দেবে না তাদের 25 টাকা করে ফাইন, ঠিক আছে? সব কিছু টাকা দিয়ে চলো। কতটা হয়েছিল জানো? কত নম্বর গো? হ্যাঁ হয়ে গেছে পুরো কমপ্লিট? ভালো করে বলো। হ্যাঁ সত্য। চলো একটি লম্ব চুম্বকিত ড্রামের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর উচ্চতা যদি এই সেমি হয় তাহলে ড্রামের অর্ধেক জল্পনা থাকলে এটা হবে আয়তন। ড্রামের অর্ধেক জল্পনা থাকলে পুরো একটা চোঙের আয়তন কত হয়? পায়ের স্কয়ার এইচ। অর্ধেক যদি হয় তাহলে কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। এটা লিখো অথবা কি লিখবে বলো? অর্ধেক জল্পনা থাকা মানে পায়ের স্কয়ার এইচ বাই 2। হয় এটা লিখো না এটা লিখো, তাহলে অ্যান্সার মিথ্যা, তাই না? অ্যান্সার মিথ্যা হয়ে গেল। বেশ, তাহলে আয়তন হবে অর্ধেক জল্পনা থাকলে পাই আর স্কয়ার এইচ। এইচ মানে হচ্ছে এইচ বাই 2। এটা হচ্ছে কি আয়তন, মানে কত হচ্ছে? হাফ পায়ের স্কয়ার এইচ, কিন্তু দেওয়া আছে পায়ের স্কয়ার এইচ, তাহলে অ্যান্সার মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা লিখে দেবো মিথ্যা। আচ্ছা, এগুলো করার টেকনিক বলেছিলাম কিভাবে করব। 1 নম্বরের কোশ্চেনগুলো বলেছিলাম যে রাপে করবো, এরকম হয়। ঠিক আছে, সত্য মিথ্যা তোমাদের আমিও ভুলে গেছিলাম। একটা দাগ টানবে, সত্য মিথ্যা হোক অথবা শূন্যস্থান পূরণ হোক, অথবা 1 নম্বরের কোশ্চেন হোক, এই পাশে করবে। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে পাই আর স্কয়ার এইচ বাই 2। কিন্তু ওর অ্যান্সার কি বলেছে? পাই আর স্কয়ার এইচ বলেছে, তাহলে অ্যান্সার কি হয়ে গেল? বি এর একটা যদি বলি তাহলে মিথ্যা। এরকমভাবে করতে বলেছে, দিয়ে এরকম একটা দাগ টেনে দেবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে 2 এর কোশ্চেনটা কি বলেছে? একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 একক। চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান হবে। বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি 2 একক হয় তাহলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল, যে কোনো উচ্চতার নয় কেন, তাহলে সেক্ষেত্রে চোঙটির কী হয়ে যাবে? বক্রতলের ক্ষেত্রফল এবং চোঙটির আয়তনের সংখ্যামান সমান হবে। তাহলে এবার বলো, আয়তন যদি বের করি তাহলে কী হয়ে যাবে? পাই আর স্কয়ার। আর মানে কত? 2 তার স্কয়ার। এইচ নিলাম, এইচ তো হচ্ছে যে কোনো উচ্চতা, তাই না? তাহলে কত হয়ে গেল? 4 পাই এইচ, 4 পাই। কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করি, বক্রতলের ক্ষেত্রফল যদি বের করি তাহলে কি হয়ে যাবে? সূত্র 2 পাই আর এর ভ্যালু কত বলেছে? 2, আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে কত হয়ে গেল? তাহলে ঠিক হলো। ব্যাসার্ধ যদি 2 একক হয়ে যায় তাহলে উচ্চতা তুমি যে কোনো মান নিয়ে নাও না কেন, সেক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যা মানটা কি হচ্ছে? সেম হচ্ছে, তাই না? এটা বর্গ একক, এটা হচ্ছে ঘন একক, আর এটা কি বর্গ। তাহলে সংখ্যা মান সমান, একক কিন্তু আলাদা, তাহলে এটা সত্য। এটা হচ্ছে কি সত্য, ঠিক আছে? এটা সত্য। চলো, এগুলো হয়ে গেল। বিয়েটা হয়ে গেল। সিটা দেখো কি বলছে। সি এর একের কোশ্চেন কি বলেছে? একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য হচ্ছে এল একক, প্রস্থ বি একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সাথে সমান। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক হবে? ঠিক আছে, চলো এটা হয়ে গেলে। তাই এমসিকিউ কোশ্চেনগুলো মানে একের এবং সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ আমরা এরকমভাবে করব। মনে থাকে জানো 15 নম্বর কোশ্চেন তোমাদের এরকমভাবে সলভ হবে। আমি আগেরটা করাতে তোমাদের ভুলে গেছি, আগেরটা তোমাদের শর্টেই করিয়েছিলাম, একটু নিজের মতো করে নিই। আচ্ছা, এবার সিএটা দেখো কি বলেছে। একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য হচ্ছে এল একক, প্রস্থ হচ্ছে বি একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত? তাহলে লম্ববৃত্তাকার আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য হচ্ছে, দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ছবি। তাহলে তোমাদের এর আগের দিন বলেছিলাম না যে একটি আয়তক্ষেত্রকে আমরা যদি মুড়ি, এরকমভাবে যদি মুড়ি, তাহলে এর পরিধিটা কত হয়ে যাবে গো?
এটাকে মুড়ে যদি একটা চোঙ বানিয়ে নিই আমরা, এটাকে মুড়ে যদি একটা চোঙ বানিয়ে নিই, তাহলে এর যেটা পরিধি হবে আর এর দৈর্ঘ্যটা কী হবে বলো, সেম হবে বলেছিলাম। তাহলে এর পরিধি মানে কত হয়ে গেল, মানে 2 পাই আর মানে কি হয়ে গেল, এল হয়ে গেল না। এর যদি ব্যাসার্ধ আর হয় তাহলে পরিধি হচ্ছে 2 পাই, তাহলে এর দৈর্ঘ্যের সাথে কী হবে সেটা সমান হবে। তাহলে আমাকে বলেছে যে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে কী হবে, যে 2 পাই আর, সূত্রটা কি, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু এইচ, তাহলে এটা সমান হয়ে গেল এল। আর যেটা হাইট হচ্ছে, হাইটটা আমাকে কি বলেছে, বি বলেছে না প্রস্থ, হাইটটা এখানে বি এর কাজ করছে, তাহলে এল ইন্টু কী হবে বলো, শেষ পর্যন্ত বি হবে। তাহলে ডিরেক্টলি আমরা কী করে দেবো, এটা শূন্যস্থান পূরণ যেহেতু বলেছে, তাহলে একটা জিনিস খেয়াল রাখবে যে এটা অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এল ইন্টু বি, এল ইন্টু। এর পাশে তুমি ছবি হিসাবে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, ডিরেক্ট অ্যান্সার হচ্ছে এল ইন্টু বি। দৈর্ঘ্যটাই হচ্ছে পরিধি, এখানে এটা লিখে নিতে পারো 2 পাই আর এইচ, 2 পাই আরটা কত হয়ে গেল এল, আর এটা হচ্ছে কি তোমার 2 পাই আর এইচ, 2 পাই আরটা হচ্ছে কি তোমার এল, আর হাইটটা হচ্ছে কি তোমার, হয়েছে। টাইমের ব্যাপারে খুব পাংচুয়াল হবে, ঠিক আছে। আমাদের 1 মিনিট লেট হয়েছে তো আমরা কলেজের ক্লাসে ঢুকতে পারি। স্কুল যদি সকালে করে তখন চেঞ্জ করবেন, তখন চেঞ্জ করতে হবে, কিছু করার নেই। 1 মিনিট লেটে গেছি তো 3 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে সেন্ট পলস কলেজে। চলো নেক্সট কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, উচ্চতা হচ্ছে 4 সেমি। চোঙটির ভেতর সর্বাপেক্ষা লম্ব যে ধনুটি আমরা রাখতে পারবো তার দৈর্ঘ্য কত। একটা লম্ববৃত্তাকার চোঙ, তোমরাই বলো, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, ব্যাসার্ধ কত বলেছে গো, 3 সেমি, তাই না, আর উচ্চতা কত বলেছে 4 সেমি। তাহলে সর্বাপেক্ষা যে বড় যে দণ্ডটা আমরা রাখতে পারবো সেটা এটা না, সর্বাপেক্ষা বড় যে দণ্ডটা আমরা রাখতে পারবো সেটা কোনটা হবে, এটা হবে। সর্বাপেক্ষা বড় যে দণ্ডটা রাখতে পারবো সেটা হচ্ছে এটা। তাহলে এটা কত হয়ে গেল, 6, 3 আর 3 কত হয়ে গেল, 6, 3 আছে, ব্যাস পুরোটাই 3। ও ব্যাস পুরোটাই 3 আছে। ব্যাসের তাহলে ব্যাসের দৈর্ঘ্য 3 যদি হয় তাহলে এটা 3 হয়ে গেল। এটা একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জানি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমত্রিভুজ স্কয়ার। এবারে আপ ক্যালকুলেশন তোমরা এখানেই করবে, যেটা এটা যদি x হয় তাহলে কি হয়ে গেল, x সমান √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 16 9 25 5, একবারে করে দেবো। চলো এখানে 25 25 মানে 5, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে 5 হবে। রাফ ক্যালকুলেশন ওখানে করে এখানে লিখে নেবে। এবার দেখা গেলো কোনো কোনো জায়গায় তুমি কোশ্চেন করতে পারছো না, তখন সেই অঙ্কটা স্কিপ করে বেরিয়ে যাও, পরে করবে, অন্য জায়গায় রাফ করে করবে, কি আছে। কিন্তু এরকমভাবে পরপর সাজালে তোমার সুবিধা হবে, যে দেখছে তারও সুবিধা হবে অনেক, যে না সুন্দরভাবে খাতাটা কাছে। এবং এটাই তোমাদের নিয়ম দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল, তোমাদের যে পরীক্ষা হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, এই নিয়মটা ওরা ফলো করে। আচ্ছা, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে। তাহলে রাফ ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিই। রাফ ক্যালকুলেশন করে আমরা এখানে বসাই। শোনো, আমার কথা আমি রেখে বললেও গায়ে নিলে খুব ভালো, পরবর্তীতে তোমার কাজে নেই। পরবর্তীতে তোমার কাজে নেই। ধরো একটা তুমি ট্রেন ধরবে, একটা প্লেন ধরবে, সেই জায়গায় যদি এরকম আচরণ করো, তোমার জন্য কেউ 1 মিনিট ওয়েট করবে। ইন্ডিয়াতে বাস করছো তো সেই জন্য টাইমের অনেক ছাড় আছে, অন্যান্য কোনো জায়গায় কিন্তু এক মিনিটের জন্য তুমি টাইম দিলে আর ওই টাইমের মধ্যে তুমি এলে না, তাহলে কিন্তু তোমাকে অপমান করে দেবে। টাইমের ব্যাপারে খুব পাংচুয়াল, আমাকে খুবই বাজে লাগে, অসহায় প্রায়। 1 মিনিট লেট আমি সহ্য করতে পারি, কারণ বছর তো হয়েছে।
মিনিট আগে এসে বসতাম। এই সমস্ত স্যারদেরকেও সহ্য হয় না, টাইমের ব্যাপারেই না, পাঞ্চুয়াল না, আর ছাত্র বয়সে একটু হবে কেন। 5 মিনিট আগে স্যারের সাথে গল্প করবো, সমস্যা হলে সমস্যা দেখাবো, আসছে সব 10 মিনিট 15 মিনিট পরে। কী বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতা আছে। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ এবং বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 2 পাই আর এইচ। এটা সংখ্যামান সমান, সংখ্যামান মানে কি, আয়তনও 25 ঘন একক বেরিয়েছে আর বক্রতলের ক্ষেত্রফলে তোমার কি বেরিয়েছে 25 ঘন একক, তাহলে সংখ্যামানটা কি হয়ে গেল, সমান হলো, হতেই পারে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে আর এর মান, এইচ এইচ কেটে গেল, পাই পাই কেটে গেল, এখানকার একটা আর এখানকার একটা ক্ষেত্রফল, তাহলে আর সমান কি পেলাম বলো, 2 হয়ে গেল অ্যান্সার। তাহলে এখানে জাস্ট এরকমভাবে লিখে শূন্যস্থান এইটুকুই লিখবো, কিচ্ছু লিখতে যাবো না, এককও লিখবো না, কারণ একক তো লেখা আছে, এইটুকু লিখবো, এখানে ড্যাশ দিই, যেটাই আমার শূন্যস্থান পূরণ হয়ে যায়। এরকমভাবে করবে, টাইম বেশি লেখালেখি করতে যাবে না 1 নম্বরে বসে। হয়েছে, চলো। তোমরা বিবেকানন্দ পড়ছো না, দরকার বলে আমি 1 নম্বরের কোশ্চেনগুলো আরেকবার করে দেবো, তবু ভালো, ঠিক আছে। চলো 1 নম্বরের কোশ্চেনগুলো কি আরেকবার করে দেবো না পারবে করতে, সঠিক করেছি, এগুলো করে নিবে, যেরকমভাবে করেছি সেরকমভাবে করে নিবে, কিন্তু দাগ টেনে করে নিবে, ঠিক আছে, বক্স করে। 20 এক কি বলেছে, নিজেরা ট্রাই করো, দেখো কি বলেছে। একটি লম্ববৃত্তাকার চুম্বকিত স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ এটা 264, আয়তন হচ্ছে কি পাই আর স্কয়ার 924। তাহলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, ঠিক আছে। এবার তুমি বলো, আমি 2 রকমভাবে করতে পারবো, হয় এই মানটা এখানে বসিয়ে দাও আর নাহলে ভাগ করে নাও, সব থেকে বেস্ট। আমি কি করলাম, পাই আর স্কয়ার এইচ দেওয়ার পর পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ করে দেখবে ওখানে লেখা আছে 2 কে 2 ভাগ 1 করে পাই, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল, 924 ডিভাইডেড বাই কত গো 260। এখানে যা করছি রাফ ক্যালকুলেশন করছি, ঠিক আছে, কারণ এগুলো ধরতে হবে যে ধরো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা হলো যথাক্রমে আর একক এবং এইচ একক, দেওয়ার পর প্রশ্ন অনুসারে 2 পাই আর এইচ সমান এটা এবং পাই আর স্কয়ার সমান হচ্ছে 924, 2 ভাগ 1 করে পাই, এটা আসবে। লেখাগুলো আমি ছেড়ে দিচ্ছি, লেখাগুলো খাতা থেকে যখন পড়বে, কারণ লেখার পর ওখানে লেখার কোনো দাম নেই, লেখা তুমি নিজেই লিখতে পারবে। ক্যালকুলেশন টাইমিং এইচ এইচ কেটে গেল, এটার সাথে এটা কাটলাম, কত হচ্ছে বলে 132। এখানে আর এর সাথে দেখো আর কাটলো, তাহলে একটা আর পেলাম, কতবার যাবে 7 বার যাচ্ছে না, 7 দিন, তাহলে দেওয়ার পর আর সমান কত পেয়ে গেলাম, 7 গেল অ্যান্সার। ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, এরপর নিম্ন ভূমির ব্যাসার্ধ হচ্ছে কি কত 7 সেমি, ঠিক আছে, নিম্ন ভূমির ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। চল করো তো পুরো অপশন হলো না। চলো 2 এর কোশ্চেন, আমি কিন্তু কোনো কিছু লিখছি না, হ্যাঁ সঠিক হচ্ছে। কি বলেছে, তোমাকে সি আর বাই ভি এর মান বের করতে বলেছে, ঠিক আছে। সি মানে কি, সি মানে হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল। একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল তোমরা জানো, সেটা কত হয় 2 পাই আর এইচ, ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে 2 পাই আর এইচ, আর নিজে একটা ব্যাসার্ধ এবং ভি হচ্ছে গিয়ে পাই আর স্কয়ার, এটার মান চেয়েছে, মানে সূত্র তোমার ছিল, সূত্র তুমি জানো কিনা সেটা জানি। পাই পাই কেটে গেল, আর আর স্কয়ার কেটে গেল, এইচ এইচ কেটে গেল, ফাইনালি আমি ভ্যালু কত পেলাম, ঠিক আছে। তিনটা কি বলেছে, একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, বক্রতলের ক্ষেত্রে বলেছে 264 বর্গ সেমি হলে আয়তন কত হবে। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে কি তোমার 14 সেমি, বক্রতলের ক্ষেত্রে বলেছে 264 বর্গ সেমি। চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ, চোঙের আয়তন হচ্ছে কি তোমার চোঙের উচ্চতা এত, আর বক্রতলের ক্ষেত্রে বলে চোঙের উচ্চতা 14 সেমি, এইচ সমান বলে দিয়েছে তোমার 14, আর কি বলেছে বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে দেখো 2 পাই আর এইচ, কত বলেছিল 264, মান বসিয়ে দাও, পাই মানে 22 এর 7 দিয়েছে কাটার জন্য, আর
আর আমি বের করবো এইচ মানে 14, 7 দিয়ে কত 14, ঠিক আছে 11 দিয়ে কাটো, 11 দিয়ে 22 বা 22 দিয়ে কেটে দাও, 22 একে 22, 22 দিয়ে কত 44, 2 দিয়ে কাটো কত হচ্ছে 11, চেয়েছে কি চৌংটির আয়তন চেয়েছে, তাহলে ব্যাসার্ধ না জানলে তো আয়তন বের করতে পারবো না, তাহলে আর সমান হচ্ছে 11/2। কি তাহলে কোথায় ভুল করলাম? দাঁড়াও ভাই, এখানে ভুল করেছি, এখানে ভুল করেছি, কি করেছি বলো তো? এখানে 22 একে 22, 22 দিয়ে 44, ঠিক আছে 2 দিয়ে কাটলে কত 6 আর 2 দিয়ে কাটলে কত 3, এখানে ভুল করেছি, ক্যালকুলেশন লিখো ঠিক করে নাও, 7 দিয়ে 14, ঠিক আছে 22 দিয়ে কাটলে এখানে 12 হবে, 2 দিয়ে কাটলাম 6, 2 দিয়ে কাটলাম 3, আর সমান 3। তাহলে আমরা যদি বের করি আয়তন, তাহলে আয়তন হয়ে গেল পাই, ভি সমান লিখলাম, পাই মানে 22-এর 7, আর স্কোয়ার 3/3, এইচ 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 মানে কত 14, ক্যালকুলেশন করো, 22 3 66, 66 দিয়ে 132, 132-কে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে 6, 396, 396। এত ঘন সেমি একক লিখতে হয়, এত ঘন কোন এককে দিয়েছে দেখো না, সেমি একক একটা এত ঘন সেমি, সেই সেটি কোটা লাইন দিয়ে লিখবে, ক্যালকুলেশন করার সময় লিখবে, সাধারণত ক্যালকুলেশন করার সময় আমরা একক লিখি না, একক কোথায় লিখবো যখন আমরা অ্যান্সারটা লিখবো তখন এখানে আমি লিখে দিচ্ছি শর্টকাটে। আচ্ছা, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত এত, ভূমির পরিধির অনুপাত এত, তাদের আয়তন অনুপাত কত হবে? হয়েছে, মুছে দেবো এটা নেশা করার জন্য। চলো আমরা দেখি এবার কত নম্বর কোশ্চেন জানো, 4-টা বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত এত, পরিধির অনুপাত, উচ্চতার অনুপাত বলে দিয়েছে, যেমন h1/h2 বলে দিয়েছে 1/2, এবং ভূমির পরিধির অনুপাত, তাহলে ভূমির পরিধির অনুপাত যদি বলি তাহলে কত হয়ে গেল, পরিধির অনুপাত বলে দিয়েছে তোমার 3/2, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো, 2π কেটে গেল, r1/r কত পেলাম 3/, হয়েছে। আয়তন অনুপাত বের যদি করতে হয় তাহলে কি করবো, সূত্র আমরা জানি, পাই আর স্কয়ার অন h1 পাই আর স্কয়ার টু h2 r1/r আর স্কয়ার h1, r1/r2 কত আছে দেখো 3/4 আছে, h1/h2 কত আছে 1/2 আছে, ক্যালকুলেশন করো, 9/4 ইন্টু হাফ, 9/4, 9/4, ঠিক আছে হয়ে গেল অ্যান্সার। এটা মানে কত, এটা মানে হচ্ছে 9:32, এটা মানে পেয়ে গেলাম 9:32। চলো 5-এর কোশ্চেনটা দেখি, কোশ্চেন নম্বর 5, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% হ্রাস করা হলে এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে, ঠিক আছে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ তোমার 50% হ্রাস করা হলে এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে, এমনি তো করা যায় শর্টকাটে, কিন্তু আমরা অন্যভাবেই করবো। শোনো, ব্যাসার্ধ আর ধরলাম, উচ্চতা কত ধরলাম h, ঠিক আছে, ব্যাসার্ধ আর ধরলাম, তাহলে আয়তন কত হয়ে যাবে পাই স্কয়ার h, ব্যাসার্ধ তুমি 50% কী করছো হ্রাস করছো, তাহলে কোনো কিছু ব্যাসার্ধ 50% হ্রাস করা মানে কত হয়ে গেল, আর থাকলে কত হয়ে যাবে r/2 হয়ে যাবে, 50% কম মানে r/2 হয়ে যাবে, তাই না? ওই 50% কম মানে কত, অর্ধেক, তুমি তোমার যা হাইট আছে 50% কমিয়ে দিলাম, তাহলে কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তাহলে r/2 করে দিলাম। উচ্চতা কি বলেছে দেখো, 50% বৃদ্ধি করে দিলাম, ঠিক আছে, তাহলে 50% বৃদ্ধি করা মানে দেখো, আমি যদি উচ্চতা এরকমভাবে বলি 50% বৃদ্ধি, সেটা হচ্ছে 150/100, 100-তে 50 বৃদ্ধি পেয়েছে,
তাহলে 150/100 তোমরা ক্যালকুলেশন দেখে নিও, ওখানে প্রত্যেকটা ডিটেলসে করা আছে। আমি এখানে শর্ট করে দেখে দিই, 5 3 15 5 2 10, ঠিক আছে? তার মানে কত হয়ে গেল গো? 3h/2, 3h/, এটা হচ্ছে নতুন আই। তাহলে বের করো 5r²/4, এগুলো ফের ফেলে ডিটেলসে করে নিয়ে যাবো। 3h/, ক্যালকুলেশন যদি করি তাহলে কত হচ্ছে? ক্যালকুলেশন যদি করা যায় তাহলে কত হচ্ছে বলো? 3/8 পাই আর স্কয়ার, তাই না? তার মানে 3/8 কি হলো? তাহলে এবার বলো আগের আয়তনের থেকে এই আয়তনটা কম না বেশি? আগের আয়তন থেকে এই আয়তনটা কম না বেশি? কম, ঠিক আছে। তাহলে আয়তন কত কমলো? V2 সমান এটা চোঙের আয়তনের শতকরা কত পরিবর্তন? তাহলে একবার লিখে দিচ্ছি শতকরা পরিবর্তন। আগে ছিল V1, এখন হয়ে গেল কত? কত কমলো তাহলে? 3/8 মানে V1 - V2 আয়তনের পরিবর্তন মানে কি? কমেছে তো। তাহলে শতকরা পরিবর্তনটা বের করছি। দেখো আয়তন ছিল V1 - V2, কেন করছি? কারণ এটা কমে গেছে, আগের আয়তনের থেকে এটা কমে গেছে, দেখেই বুঝতে পারছো। পায়ের স্কয়ারে এটা 3/8/πr², তার মানে কম হয়েছে, সেই জন্য V1 থেকে V2। এটা যদি বেশি হতো, তাহলে V2 - V1 করতাম। তাহলে V1 - V2 ডিভাইডেড বাই V1 ইন্টু x, এটাই শতকরা পরিবর্তন। ক্যালকুলেশন করো, 8 থেকে 3/5, তার মানে 5 V1/8, আর নিচে কি আসবে? একটা V1 ইন্টু x। তাহলে V1 কেটে গেল, 5/8 ইন্টু x, 4 দিয়ে কাটো, 4 2 8, 4 পয়সা 100, 5 পয়সা 125, 125/2 মানে কত হয়ে গেল? 62.5। তাহলে আয়তনের যেটা পরিবর্তন হলো সেটা হচ্ছে 62.5%, ঠিক আছে? শতকরা পরিবর্তন। তাহলে আয়তন কী হবে? কমবে না বাড়বে? কমবে, ঠিক আছে। তাহলে আয়তন কমে কত হবে? 60। আগের আয়তনের তুলনায় 60% আয়তন কমে যাবে। এবার এটা তোমরা ফেয়ার খাতা দেখে নাও, ফেয়ার খাতা দেখে পড়ে নাও, ঠিক আছে? এবার প্র্যাকটিস করো। কোশ্চেন নাম্বার 3 থেকে শুরু করি। কোশ্চেন নাম্বার 3 থেকে শুরু করছি, দেখো কি বলেছে। নেক্সট কি বলেছে? ট্রিকগুলো খুব ভালো বলা হচ্ছে ওরা আজকে। তখন কী বলেছে দেখো, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গসেমি চাদর লাগে। দেখো স্টিলের পাতলা চাদরটি তৈরি ঢাকনা সহ একটি ড্রাম, আমরা এরকম ড্রাম কিন্তু তৈরি করে থাকি, যে ড্রামের ভেতরে বা এখন দেখবে বন্ধনের মাধ্যমে, কিন্তু বন্ধন না, ওই গ্রুপের টাকা দিয়ে অনেক সময় কিস্তিতে জিনিসপত্র নেয় না, এরকম ড্রাম নেই দেখবেন। কিছুদিন আগে একজনকে দিতে দেখলাম এরকম ড্রাম, যার মধ্যে চালটা 1 কুইন্টাল চাল রেখে দিল। 25 কিলো থাকে, 50 কিলোরও আছে, বড়ও আছে। চলো কি বলেছে দেখ, তোমাদের বাড়িতে আছে না? তাহলে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সহ একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। তাহলে ব্যাস যদি 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল গো? 14 সেমি, তাই না? অনিমেষ তোমার একটা গাল খোলা রাখছে। ড্রামটি তৈরি করতে কতটা চাদর লেগেছে গো? 2816। ড্রামটি তৈরি করতে 2816 চাদর লেগেছে, তার মানে কি? পুরোটাই তো, এটাও তো আমাকে চাদর লেগেছে, এখানেও তো চাদর লেগেছে, তাই না? এরকম তো ড্রাম বানাবো না যে নিচের পোর্শনটা খালি থাকবে, এখানেও চাদর দেবো, নাহলে জিনিসপত্র ড্রাম সব বৃষ্টি পড়ে যাবে। তাহলে কি হয়ে গেল? তাহলে বলো পুরো ক্ষেত্রফল কত হয়ে গেল? 2πr/h, তাই না? পুরো ক্ষেত্রে, তোমরা হাসছো না কেন? আমি হাসাচ্ছি। তাহলে এরকম বলেছিলাম যে ঢাকনা সহ, ঠিক আছে, ঢাকনা সহ একটা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল কত হয়? তোমরা মনে করো 2πr+h, হয় না? 2πr², πr², 2πr², আর এটা হচ্ছে 2πr, কমন নিয়ে এটা করেছিলাম। 2πr+h সূত্র মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু অল্প হবে। এটাই সমান 2/6 বলা আছে। শুধু মান বসে দাও, চোখ কান নাক বন্ধ করে ক্যালকুলেশন করো, দেখবে অঙ্ক অ্যান্সার হয়ে যাবে। ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি যদি হয়, তাহলে ব্যাসার্ধ 14, 40 + 6, 2/6।
7 দিয়ে কত 14। চলো লাগ বেলতে লাগলো 11 দিয়ে কাটি, হ্যাঁ 11 দিয়ে 22, 11 দিয়ে 22, 5 গুণ 55, 6 গুণ 66, 2 দিয়ে কাটো, 12 দিয়ে 24, 128, 2 দিয়ে কাটো, 6 4, 2 দিয়ে কাটো। তাহলে দেখো কি হলো 14 প্লাস 8 সমান হচ্ছে 32, দেখো 8 সমান হচ্ছে 32 মাইনাস 4। তাহলে উচ্চতা কত পেয়ে গেলাম? উচ্চতা হচ্ছে 18 সেমি। উচ্চতা হচ্ছে কি তোমার 18 সেমি। ঠিক আছে, আমি রাইট ক্লিয়ার, বোঝা গেল? চলো দুইটা করি না, এখানে বেশ সুন্দর সুন্দর পরপর দেখবে কিছু কঠিন অঙ্ক দেওয়া আছে, বেশ ভালো লাগবে করতে অঙ্ক। 3 কোশ্চেন তো হয়ে গেল, 4 কোশ্চেন দেবে গাইস। 4 কোশ্চেন বলছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিল ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘনফুট মশলা লাগে হিসাব করে। প্রতি বর্গমিটার এত টাকা চুপ করে যদি লাগে তাহলে কত খরচ হবে? শেষের দিকে দেখো বর্গমিটার এবার দেওয়া আছে যে প্রতি বর্গমিটারে যদি 125 টাকা ঢালাই লাগে তাহলে দুটি ওয়াল প্লাস্টার করতে কত খরচ লাগবে। তাহলে আমরা কি করব? আচ্ছা প্রথমটা ঘন ডেসিমিটার চেয়েছে, তারপরটা বর্গমিটারে বলেছে, তাহলে প্রথমে যদি ঘন ডেসিমিটার অ্যান্সার চেয়েছে তাহলে ঘন ডেসিমিটার বের করবো। চলো কী হলো, চলো তাহলে ঘরের যে বারান্দাটা আমরা যে পিলার বানাচ্ছি, তাহলে পিলারের ব্যাসার্ধ কত আছে গো? 5.6/2 এত ডেসিমিল, তাই না? 2.8 এত ডেসিমিল। লম্বা মানে উচ্চতা কত আছে? 2.8 মিটার গাইস, 2.5 মিটার আছে। তাহলে আমরা যদি এটা ডেসিমিটারে করি তাহলে কত হয়ে যায়? কিলো একটু ডেকা মিটার, মিটারের পর ডেসিমিটার আসছে, তাহলে 25 10 দিয়ে গুণ করলে 25 ডেসিমিটার। বেশ, তাহলে কতটা কিলো লাগবে আয়তন? বলেছে দুটো আছে, একটা আয়তন কত? পাই মানে 22/7, আর মানে 2.8 × 2.8, এইচ মানে 25, এরকম দুটো আছে। তাহলে 2 দিয়ে গুণ, এত ঘন ডেসিমিল, তাহলে এত ঘন ডেসিমিল মশলা লাগবে। ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন তো নিজের ব্যক্তিগত ব্যাপার। তাহলে পয়েন্ট তুললাম 10, পয়েন্ট তুললাম 10, না তুললে হতো 7 দিয়ে কাটো, 7 4 28, 2 দিয়ে কাটো 5, 5-এর সাথে এটা কাটলো 5 5 25, 5 দিয়ে কাটো 5 2 10, 2 এর সাথে কাটলাম এটা 2। দেখো 22 দিয়ে কত? 44, 44কে 28 দিয়ে গুণ করে বল 1200। এত ঘন, তাহলে এত ঘন ডেসিমিল মশলা বলেছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে মোট কত খরচ পড়বে। তাহলে একটা জিনিস বলো, বাড়িতে যখন পিলার বানাচ্ছি, দেখো ওই সাইডে একটা পিলার দেওয়া আছে, যখন দেখবে পিলারের উপরের পোর্শন কি আমি প্লাস্টার করতে পারবো? উপরে তো ছাদ আছে চাপা, তাহলে উপরের পোর্শন না নিচের পোর্শন প্লাস্টার করতে পারবে? তুমি যদি করতে হবে তাহলে কেটে ছাদটাকে কেটে তারপরে প্লাস্টার করে আবার তোমাকে ভরাট করতে হবে। তাহলে না পিলারের উপরে দেখে আমরা প্লাস্টার করতে পারবো। এই হচ্ছে পিলার। তোমরা পিলার দেখেছো তো নাকি? পিলার দেখেছো কিনা বলো? এই যে দেখো পিলার, আমি তোমাদের দেখাই, সুন্দর না? কি করে গেল এই পোর্শনটা ছাদ দিয়ে ঢাকা থাকে, অতএব এই পোর্শন প্লাস্টারের কোনো পোর্শনই আসছে না। এই পোর্শনটা ভূমির সাথে যুক্ত থাকে, অতএব এই পোর্শনটা প্লাস্টারের কোনো পোর্শন আসছে না। প্লাস্টার করবো এইটুকু জায়গা। ও পিলার যেটা আছে, সরি ভুল লিখে দিয়েছি, এটা গোল হবে, ঠিক আছে? এরকম গোলাকার পিলার আছে। তাহলে এইটার শুধুমাত্র ক্ষেত্রফল বের করলে হলো, এবং এটার ক্ষেত্রফল কত হয়? 2πr/h, তাই না? অনেক বাড়িতে গোল পিলার দেয়। আচ্ছা তাহলে কি বলেছে যে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে মোট কত খরচ হবে। তাহলে তুমি আগে দেখে নাও যে প্লাস্টার করতে মশলা কত লাগছে। তাহলে এইচ বের করছি, ঠিক আছে? সারফেসের এরিয়া সংক্ষেপে আমি লিখছি, সেটা হচ্ছে কত? 2 পাই মানে কত? 22/7,
22 7 আর মানে কত? এই দেখো মিটারে বের করব, ঠিক আছে? এই মিটারে বের করব, তাহলে মিটারে যদি বের করে প্রথমে ডেসিমিটার আছে, ডেসিমিটারকে মিটারে যদি করি তাহলে কত হয়ে যাবে? 0 এটা হয়, এটা মিটারে যদি করো তাহলে 0.28 হয়ে যাবে। আর পরেটা তো মিটারে ছিল 2.5। তাহলে এখানেই করে দিচ্ছি তো, এখানে দিয়ে করলাম। হ্যাঁ, তাহলে মোট খরচই লিখে দেওয়া একবার, মোট খরচ একবারে করে দেবো। এটা হচ্ছে কি তোমার টোটাল ক্ষেত্রফল দুটো পিলারের জন্য, আর এক এক বর্গমিটারে কত খরচ করেছে? 125। তাহলে মোট খরচ হচ্ছে এত টাকা। বেশ ক্যালকুলেশন করো, মজার ক্যালকুলেশন, 10 মিনিটে করো, একবারে করে দিলাম। মোট খরচ 100 চলে এলো, 25 সাড়ে 100 7 4 18 4 4 কেটে গেল, 5 2 22 2 44, 44 কে 25 তে গুণ করে দাও, 4 পয়সা 100 শূন্য, 4 পয়সা 100 আর 110, তাই না? 1100 ও হ্যাঁ, 100 110 1100 এত টাকা। খুব মজা হলো না অঙ্কটা করতে? এখানে বেশ সুন্দর সুন্দর অঙ্ক দেওয়া আছে, 5-এরটা। এটা বুঝতে দিলাম না। 5-এর কোশ্চেন কি বলেছে দেখো, 5-এর কোশ্চেন বলেছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে এত কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হবে? দারুণ অঙ্ক, ঠিক আছে, সহজ, ঠিক আছে। যে 2.8 ডেসিমি অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট, দেখো জ্বালানির সিলিন্ডারগুলো এরকম হয় না, এই যে আঁকলাম আমি, এটা প্লাস্টিকই করা আছে। হ্যাঁ, এটা খুলে ওটা লাগাতে হবে, এটা জ্বালানি সিলিন্ডার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, কি বলেছে দেখো, যে 2.8 ডেসিমি অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট। কেন অন্তর ব্যাসার্ধ বলছে? কারণ জ্বালানির সিলিন্ডার যখন দেখবে, জ্বালানির সিলিন্ডারটা পাত্রটা এরকম তো না, প্লাস্টিকের হয়, মানে তো প্রতিদিন ব্রাস্ট হবে, ঠিক আছে, প্রতিদিন লোক মরবে। জ্বালানি সিলিন্ডারে যেটা ওয়াল থাকে সেটা এরকমভাবে একটা মোটা একটা পুরো ওয়াল দিয়ে তোমার থাকে, তাহলে সেই জন্য বলেছে অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট, একটা পুরু প্রকোষ্ঠ থাকে, একটা পুরু প্রকোষ্ঠ থাকে। ভেবেছি যে একবার ঘুরতে নিয়ে যাবো, মাধ্যমিকটা হয়ে যায়। তাহলে এটা হচ্ছে জ্বালানি সিলিন্ডার, পুরু আছে এই এটা, ঠিক আছে। এটা এই যে একটা তোমার লোহার একটা আস্তরণ আছে মোটা, অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট। অন্তর ব্যাসার্ধটা কতটা আছে? 2.8। এটা হচ্ছে 2.8 ডেসিমি, 2.8 ডেসিমিটার। আর কি বলেছে? অন্তর ব্যাস, ও অন্তর ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল? একবারে করে দিই, ব্যাসার্ধ হয়ে গেল 1.4। ব্যাসার্ধ হয়ে গেল কত? 1.4। ব্যাসার্ধ হয়ে গেছে 1.4 ডেসিমি। হ্যাঁ, আচ্ছা, ব্যাসার্ধ হচ্ছে 1.4 ডেসিমি, 7.8 ডেসিমি লম্বা। এটা যেটা আছে 7.8 ডেসিমি লম্বা। ওকেও ভুলভাল দেখছি, বয়স হয়ে গেল। লম্বা যেটা হচ্ছে 7.5 ডেসিমি। এত কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? তাহলে এবার বলো, গ্যাসের আয়তন কত? গ্যাসের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, তাই না? আর মানে কত? আর তো বলে দিয়েছি 1.4, 1.4 ইন্টু 1.4। এইচ মানে কত? 7.5। তাহলে এত ঘন ডেসিমি গ্যাস, এত ঘন ডেসিমি গ্যাস আছে, ঠিক আছে। ক্যালকুলেশন করো, 10
আমরা একটা লাইন করতে হয়, আমি এখানে তুলে দিচ্ছি দশমিক, এটা তোলা যায় না। চলো 2 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে 5 পূর্ণ কত 75, 5 দিয়ে কাটো 5 দিয়ে 15, 5 দিয়ে কত 10, 2 দিয়ে কাটো 2 দিয়ে 11। এবার এই ক্যালকুলেশনটা এরকমই রেখে দেবো, বুঝলে? বা তুমি যদি চাও তাহলে ক্যালকুলেশন করতে পারো। 46.2 কত হচ্ছে? 46.2 46.2 না করলেও হয়, ঠিক আছে? 46 তুমি যদি গুণ করো তাহলে করতে পারো, না করলেও এরকম রেখে দিতে হবে। তাহলে এত ঘন ডেসিমেল। এবার বলো এত ঘন ডেসিমেল প্রশ্ন অনুসারে কি পেলাম? এত ঘন ডেসিমেল গ্যাসের ওজন কত? তাহলে একবারে করে দিচ্ছি যে 1 ঘন ডেসিমেল গ্যাসের ওজন কত। এক ঘন ডেসিমেল গ্যাসের ওজন কত? দেখো পুরো এত ঘন ডেসিমেল গ্যাসের ওজন কত গো? এত ঘন ডেসিমেল গ্যাসের ওজন হচ্ছে 15.015 গ্রাম, এত কেজি, তাই না? এত কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমেল গ্যাসের ওজন কত? 46.2 দিয়ে ভাগ করতে হবে। এত কিগ্রা 40। এত ঘন ডেসিমেল গ্যাসের ওজন কত? এতটা, এত ঘন ডেসিমেল গ্যাসের ওজন কত? এতটা। তাহলে 1 ঘন ডেসিমেল কত হবে? একটু নিয়মে 46.2 নিচে চলে আসবে। কি বোঝা গেল না? গেল না? 46.2 এত ঘন ডেসিমেল গ্যাসের ওজন হচ্ছে 15 পয়েন্ট সামথিং। তাহলে 1 ঘন ডেসিমেল কত হবে? 15 পয়েন্ট সামথিং ডিভাইডেড বাই 46.2। ঠিক আছে, ওটাই করলাম। চলো লাখ বলতে লাখ লাখ ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন খুব ইজি ক্যালকুলেশন দেওয়া আছে, জলের মতো সহজ। তোমরা এটা গ্রামে কনভার্ট করে নিতে পারো, ঠিক কি না? এত কিগ্রা সমান 1000 গ্রাম, তাহলে এটা পয়েন্টে কেটে যাবে। 15.015 নিচে দেখো 462, আমি পয়েন্টটাকে তুলে দিলাম। এই পয়েন্টের জন্য নিচে কত আসবে? 1000। এই পয়েন্টের জন্য নিচে 11, এখানে দশমিক আছে বলে কত, ঠিক আছে? আর কিগ্রাকে 1000, কিগ্রাকে কি করলাম? গ্রামে কনভার্ট করলাম, তাহলে 1000 কে গুণ। দেখো বুঝতে পারলে কিনা এবার বলছি। পয়েন্টের জন্য নিচে 1000, এই পয়েন্টের জন্য নিচে কত? 10। কিগ্রাকে গ্রামে করতে গেলে তোমাকে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। আপত্তি করার কিছু আছে? জলের মতো সহজ ক্যালকুলেশন, পরীক্ষাতে একটু ঠান্ডা মাথায় করবে, তাহলেই পারবে। চলো ক্যালকুলেশন করি। কত দিয়ে কাটবো বলো? 4 6 10 2 12, আমি 3 দিয়ে দেখতে পাচ্ছি, 3 দিয়ে সেই জন্য আগে প্রথমে কেটে নেব। 3 15 45, 3 4 কত? 12। 3 দিয়ে কাটো, 3 5 15, 0 3 5 কত? 15। সরি 3 5 15, 0 3 5 15। আরেকটা শূন্য হবে। হ্যাঁ, একবারে ভাগ করছি বলে আরেকটা শূন্য হবে, ঠিক আছে? ডবল সংখ্যা ভাগ করছি সেই জন্য আরেকটা শূন্য হবে। এবার কত দিয়ে কাটবো বলো? 14 নিচে কি রাখি লেগেছে 7 দিয়ে কাটো। 7 সাথে 49, 1 0, হ্যাঁ 7 দিয়ে কাটবে। 7 2 14, 7 2 14, 7 7 49, 1 0 7 7 5 35, বেশ কেটে গেল। কাটো 2 দিয়ে, 2 দিয়ে কত? 11, 2 দিয়ে কত হচ্ছে? 5। আর 6 দিয়ে কাটবে, 11 দিয়ে কাটবে। 6 11 66, 5 11 কত? 55। তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি? দেখে নাও তো। 5 5 25, 5 6 30, 2 325। গঠিত গাইস, এবার খাতায় দেখবে হয়তো ক্যালকুলেশনটা নিজের ব্যক্তিগত ব্যাপার, তো ক্যালকুলেশন আমি হয়তো অন্যভাবে করেছি। আমি যেমন এগুলো গুণ করতে চাইনি, এটাকে রেখে দিয়েছি। যে 46.2 বের করতে চাইনি, এটাকে রেখে দিয়েছি টোটাল। দিয়ে লিখেছি 1 ঘন ডেসিমেল গ্যাস ওজন, দিয়ে ক্যালকুলেশন এটা নিচে বসে দিয়েছি, ঠিক আছে? তো এরকমভাবে করবে। চলো পরেরটা ভিভিআই করে নাও। 6টা গতবার হয়তো আসেনি, হ্যাঁ ব্রেক দিচ্ছি। চলো 6টা 1000 1000 কাটলো। 2 দিয়ে কাটলাম 5, না এখানে 3 দিয়ে কাটছি। 3 দিয়ে কাটলাম 154, 3 দিয়ে কাটলাম 5005, ঠিক আছে? দেখো 3 5 15, শূন্য বসলো, ডবল সংখ্যাকে ভাগ করছো সেই জন্য 3 5 15। আবার কত দিয়ে কাটলাম? আবার তোমার এবার 7 দিয়ে কাটলাম। 7 22 154, 7 দিয়ে কাটলাম 715। তারপর তুমি 11 দিয়ে কাটো, 65, 11 দিয়ে কাটো, 11 দিয়ে কেটে গেল পুরো, ঠিক আছে? ক্যালকুলেশন সহজ। হ্যাঁ বলেছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টে জারের প্রথমটিতে 2 এর 3 অংশ, দ্বিতীয়টিতে 5 এর 6 অংশ, তৃতীয়টিতে 7 এর 9 অংশ সালফিউরিক অ্যাসিড পূর্ণ আছে। বলেছে
এই তিনটি জারের অ্যাসিড 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারের অ্যাসিডের উচ্চতা এত সেমি হয়। বলছে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য এত সেমি, উচ্চতা কত? শোনো, আমি একটু ছবি এঁকে আগে জিনিসটা বুঝে দিই। তিনটে এরকম ছোট ছোট জার আছে, যাদের উচ্চতা এবং ব্যাসার্ধ সেম। তো আস্তে আস্তে বড় কেন জারগুলো? হয়ে যাচ্ছে অঙ্কনের জন্য। যাদের উচ্চতা এবং ব্যাসার্ধ হচ্ছে সেম। কি বলেছে? প্রথম তিনটি যাদের ব্যাসের দৈর্ঘ্য 1.4, তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি 1.4 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 0.7। এটা হচ্ছে 0.7, এটা হচ্ছে 0.7। উচ্চতা তো আমি জানি না, উচ্চতা আমি কি ধরে নিলাম? এইচ ধরে নিলাম। উচ্চতা আমি এইচ ধরে নিলাম। এবার দেখো তিনটি জারের মধ্যে প্রত্যেকটা জারের তাহলে আয়তন তো সেম, তাই না? প্রত্যেকটা জারের আয়তন সেম, কিন্তু নেওয়া হয়েছে কতটা করে? যে প্রথম তিনটি জারের প্রথম দিকে এত অংশ, দ্বিতীয়টিতে এত অংশ, তৃতীয়টিতে এত অংশ লঘু সালফিউরিক অ্যাসিড আছে। 3 ভাগের মধ্যে 2 ভাগ, ঠিক আছে? 3 ভাগের মধ্যে 2 ভাগ, ধরুন এটাতে এতটা পর্যন্ত লঘু সালফিউরিক অ্যাসিড আছে, পরেরটাতে 6/5, ধরুন এতটা পর্যন্ত লঘু সালফিউরিক অ্যাসিড, আর তারপরটাতে 7/9 এতটা পর্যন্ত লঘু সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? এবার এই তিনটে লঘু সালফিউরিক অ্যাসিড আমি কি করলাম? বড় একটা পাত্রে দিলাম। এই তিনটে লঘু সালফিউরিক অ্যাসিড আমি বড় একটা পাত্রে দিলাম। তাহলে বড় পাত্রে কি হলো? লঘু সালফিউরিক অ্যাসিডের উচ্চতা কত দাঁড়ালো? হোক না, তাতে সমস্যা হবে। হ্যাঁ, অনেক আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। অনলাইনের স্টুডেন্টগুলো কী বলবো আমাকে, স্যার ছবি আঁকতে যায় না। গাইস, আই এম আর্টিস্ট, I am an artist of mathematics. ঠিক আছে? তোমরা যারা 20 বছর পরে আমাকে দেখবে, যখন আমি অনেক ফেমাস হয়ে যাবো ইউটিউবে, এই ভিডিওগুলো পড়ে থাকবে, হয়তো নাও থাকতে পারে, কিন্তু আমার ভিডিও থেকে যাবে। চলো চলো কি বলেছে দেখো, এই শোনো। এই তিনটে পাত্রের যখন আমরা অ্যাসিড এই পাত্রে দিলাম, তখন সেই ক্ষেত্রে এই পাত্রে অ্যাসিডের উচ্চতা গিয়ে দাঁড়ালো কত? 4.1 ডেসিমি। ধরো না এটা হচ্ছে 4.1 ডেসিমি, 4.1 ডেসিমি। এই পর্যন্ত অ্যাসিড এসে দাঁড়ালো। যার ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে, ব্যাসার্ধ কত? এই যেটার ব্যাসার্ধ আমাকে বলেছে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসে, তাহলে ব্যাসার্ধ কত হলো? 2.1 ডিভাইড বাই 2, এত বেশি। তাহলে এবার একটা জিনিস বুঝতে পারছো কি, এই তিনটে অ্যাসিড যখন এখানে ফেলছি তখন এর জলের উচ্চতা কত বৃদ্ধি পাচ্ছে? 4.1 ডেসিমি। তাহলে নিশ্চয়ই এই তিনটি পাত্রের যেটা আয়তন, এর আয়তনের সাথে সমান, তাই না? এখান থেকে 1 লিটার, এখান থেকে 2 লিটার, এখান থেকে 3 লিটার জল তুমি যদি এখানে ফেলো, তাহলে যেই পরিমাণ জল এখানে থাকবে আর এই তিনটে জলের আয়তন সেম হবে না? বলো। তাহলে এই তিনটে জারের আমরা আয়তন বের করে নিই, আয়তন বের করে এটার সাথে কম্পেয়ার করে দেবো। চলো এখানে ক্যালকুলেশন করছি। এইটিপি দিলাম তোমাদের অ্যাকর্ডিং টু প্রবলেম, সমস্যা অনুযায়ী, ঠিক আছে? লেখাটা ব্যক্তিগত ব্যাপার, খাতা থেকে ফের খাতা লিখে নিচ্ছি। তাহলে এই পাত্রের আয়তন বলো, প্রথম পাত্রের আয়তন সূত্রের হচ্ছে পাই, তাই না? ব্যাসার্ধ তো তিনটেরই সেম, কত? 0.7। আচ্ছা একবারে করছি, পাই মানে কত? 22/7। বলো, আপত্তি করার কিছু আছে? প্রথম পাত্রের আয়তন বের করছি, দেখো তিনটের ক্ষেত্রে আর সেম না, তাহলে 0.7 তার স্কোয়ার, পাই আর স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? কিন্তু উচ্চতা আলাদা আলাদা আছে, ঠিক আছে? উচ্চতা দেখো, প্রথম পাত্রের উচ্চতা কত? তো সমান উচ্চতা বেশি, তুমি যে এত অংশ, আচ্ছা প্রথমটি এত অংশ নেওয়া হচ্ছে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, উচ্চতা হচ্ছে তিনটের উচ্চতাও সেম, তিনটার উচ্চতাও সেম, কিন্তু আমরা কি করছি? আয়তনটা আলাদা আলাদা নিচ্ছি। প্রথমটার যেটা আয়তন তার কত অংশ নিচ্ছি গো? 2/3 অংশ। প্রথমটার যেটা আয়তন নিচ্ছি, এটা হচ্ছে আয়তন, প্রথম পাত্রের আয়তন হচ্ছে এটা, দ্বিতীয় পাত্রের আয়তন এটা হবে, তৃতীয় পাত্রের আয়তন কি হবে? এটা হবে। কিন্তু প্রথম পাত্রের কতটা নিচ্ছ তুমি? 2/3 অংশ নিচ্ছ। তাহলে প্রথম পাত্রের 2/3 যদি নাও, তাহলে একবারে যদি আমরা করি 2/3 করতে পারবো? প্লাস কত হয়ে গেল বলো? এই তিনটে পাত্রেরই আয়তন তো এটা, এর 2/3 অংশ নিচ্ছি, তাহলে 2/3 সাথে গুণ হয়ে গেল। তারপর পরেরটা নিচ্ছি তোমার 5/6, তাহলে 5/6 হয়ে গেল। পরেরটা কত নিচ্ছি বলো? 7/9, একবারে করে দিলাম। এর আয়তনের সাথে এর আয়তন সেম,
ডেসিমিতে আছে তো? মানে 41/18 ব্যাসার্ধ ধরো, ব্যাসার্ধ দেখে নাও। ডেসিমিতে আছে তো, ঠিক আছে। তাহলে পাই মানে 22/7 আর স্কয়ার, এর আর স্কয়ার কত গো? 2.1/2, 2.1/2 পাই আর স্কয়ার। এইচ মানে কত? 4.1। জাস্ট ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশন করো, যেটা অ্যান্সার আসবে সেটাই, ঠিক আছে। এবার এটা আমি মুছে দিলাম, ঠিক আছে, এই ছবিটা মুছে দিলাম, এটা আমার দরকার। 22/7কে দিয়ে দিলাম কেটে। 7/10 করলাম ইন্টু এইচ। 41/18 এটা ক্যালকুলেশন করলে কত হবে? 41/18 41/18 পাবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে নিয়ে আমি শর্টই করছি, ঠিক আছে। 41/18 হবে, করে দেবো কি? না তোমাদের আবার অসুবিধা হবে, না তাহলে করে নিই এটা 41/18, ঠিক আছে। 21/20, 21/20, 41/10। এই ক্যালকুলেশনের জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। 10 দেখো 0 0 0 0 কেটে গেল, ঠিক আছে। 7 3 21, 7 3 21, 41 41 কেটে গেল। 9 2 এর সাথে কাটো, 2 এর সাথে এটা কাটবে কত হবে? 9 হবে। তাহলে ফাইনালি আমি এই সমান কত পেয়ে গেলাম? 81/20, 81/20 মানে কত হয়ে গেল? 4.0। সুন্দর অঙ্ক, ঠিক আছে। তাহলে প্রতিটি জারের উচ্চতা কত পেয়ে গেলাম? 4.0। বুঝতে পারলে? কি বলেছে? একটি একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ একক, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট করো, ভিভিআই করো, ভিভিআই করো। একমুখ খোলা বলেছে লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002। বলো তো এটা কি হবে? একটা মুখ খোলা আছে, এটাই করা বলা। কত নম্বর কোশ্চিন? 7। আজকে অনেক অঙ্ক বলে। এই মুখটা দেখো খোলা আছে, আর এই মুখটা তোমার নিরেট আছে। তাহলে সেই ক্ষেত্রে বলেছে এক মুখ খোলা। ছবি আঁকলাম তো, কি হয়েছে? আরে এটা মানে হচ্ছে এটা হচ্ছে খোলা, আর এটা চাদর আছে, ঠিক আছে। বলেছে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এই রাউন্ড আকারের ক্ষেত্রফলটা কত? এই যদি উচ্চতা হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে হয়ে গেল 2π RH। আর একটা পোর্শনের ক্ষেত্রফল পাচ্ছি, সেটা কত হয়ে গেল? পাই আর স্কয়ার। বলেছে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 সাল, পৃথিবী ধ্বংস হওয়ার দিন বলছো, ঘোষণা করা হয়েছিল। বলছে পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য যদি এত হয়, তাহলে বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 14, তাহলে ব্যাসার্ধ কত? 14/2, 7। ও এটা অঙ্ক হলো। বলছে পাত্রটিতে কত লিটার জল ধরবে? পাই কমন নিয়ে নাও, পাই কমন নিয়ে নাও, আর কমন নিয়ে নাও। এখান থেকে এইচ এর মান বের করবো, তাহলে হলো, ঠিক আছে। পাই মানে হচ্ছে পাই কমন নিলাম, মানে 22/7, ঠিক আছে। আর কমন চলে আসছে, আর মানে কত? 7। এটা দেখো আরও কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো? পড়ে থাকলো তোমার 2H প্লাস আর কমন নিয়েছি, আর মানে 7, একবারে করে দিলাম 2002। দেখো পাই কমন নিলাম মানে 22/7, আর কমন নিলাম, আর মানে তো 7, পড়ে থাকলো 2H, আর এখানে একটার থেকে গেল, তাহলে 7 7 কেটে গেল। এটা দিয়েছি কাটার জন্য। 11 দিয়ে 22, 11 কে 11, 9 0 8 11 88, 11 দিয়ে 22 নিতে কাটো, 9 91। তাহলে 2H সমান হচ্ছে 91 মাইনাস 7, 84। এই সমান কত গো? 42। এই সমান যদি 42 হলে আয়তন কত? 22/7 পাই আর স্কয়ার। আর মানে কত? 7 × 7। এইচ মানে কত? 42। 7 কেটে গেল। গুণ করে বলো কত হচ্ছে? 6.468 পয়েন্ট কেন হলো? ও কত লিটার বলেছে? ডেসিমি বলে দেয় 468। এত ঘন ডেসিমি পেলাম। সেমি বের সেমিটা আছে কি? ডেসিমি বের করতে হবে। আচ্ছা সেমিটা আছে, তাহলে সেমিটা লিখছি।
ঘন সেমি হবে স্যার, আয়তন তো ঘন সেমি হয়। ঘন সেমি। তোমাদের একটা জিনিস বলেছিলাম, দেখো 1 লিটার, আমি 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব করেছিলাম। 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব। আর আবার বলেছিলাম 1 লিটার সমান হচ্ছে 10⁻³ সেমি কিউব, করেছিলাম তো। তাহলে সেমি কিউব থেকে তুমি যদি লিটারে যাও তাহলে কত দিয়ে ভাগ করবে? 1000 দিয়ে। সেমি কিউব থেকে লিটারকে ভাগ করলে কত দিয়ে ভাগ করবে? 10⁻³ দিয়ে। আর মিটার কিউব থেকে লিটারে যদি যাও তাহলে কত দিয়ে ভাগ করবে? 10⁻³ দিয়ে, মানে 1/1000 দিয়ে। ঠিক আছে, বা 1000 দিয়ে গুণ করবে। মিটার কিউব থেকে যদি লিটারে যাও তাহলে 1000 দিয়ে গুণ করবে। ঠিক আছে, তাহলে 6468 ডিভাইডেড বাই 1 লিটার। আর একবার বলছি, সেমি থেকে লিটারে গেলে 1000 দিয়ে ভাগ, মিটার থেকে লিটারে গেলে 1000 দিয়ে গুণ। ঠিক আছে, তোমার বাচ্চা বলে বেশ আজকে এটুকু।